আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয় সত্যায়ন করেছে যৌথ কংগ্রেস। সোমবার কংগ্রেসের এই যৌথ অধিবেশনে সব স্টেটের ইলেকট্রাল ভোট গণনা শেষে ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করেন তারই নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি দেশের ইতিহাসে একটি বড় মুহূর্ত। ক্রমাগত জনপ্রিয়তা হারিয়ে দলীয় চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দলীয় প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার ট্রুডো বলেন, তিনি নিজেকে আর দায়িত্ব পালনের যোগ্য মনে করছেন না বলেই সরে দাঁড়াচ্ছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। এই আশঙ্কা থেকেই ট্রুডো এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। আরেকটি খবর, বাংলাদেশ জড়িয়ে আছে এই খবরে। শেখ হাসিনার রাজনীতি ও তার মিত্রদের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর মানদণ্ড পর্যবেক্ষণকারী উপদেষ্টাকে স্বেচ্ছায় তদন্তের আহ্বান জানিয়েছেন ট্রেজারি মিনিস্টার বা সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। গত মাসে একটি তদন্তে তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের তহবিল বা অর্থ আত্মসাতের অভিযোগ আনার পর টিউলিপের নাম উঠে আসে। এইটা দেখছি, এই রিপোর্টটি বিবিসি, গার্ডিয়ান সহ ব্রিটেনের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। আমরা দেখছি বেশ গুরুত্ব দিয়ে এটা তারা প্রকাশ করেছে। একই সঙ্গে বিরোধী কনজারভেটিভ পার্টির এমপিরাও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সরব হয়েছেন। তারা এর একটা স্পষ্ট তদন্তের আহ্বান জানিয়েছেন। আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন সৈয়দ মাহমুদুল্লাহ, জ্যেষ্ঠ সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি মেজবাউদ্দিন, ন্যাশনাল প্রেসিডেন্ট আসাল। আমি শুরুতেই সৈয়দ মাহমুদুল্লাহর কাছে যাব। এই যে আমরা দেখলাম 4 বছর পরে একটা ভিন্ন, একবারে উল্টো বা বিপরীত একটা পরিবেশ দেখলাম। যদিও বাইরের পরিবেশ স্নোফল হচ্ছে, স্নো স্টর্ম হচ্ছে, একদম ভিন্ন পরিবেশ। ভেতরে খুব গোছানো, শান্তশিষ্ট, ডিসিপ্লিনড একটা পরিবেশে সার্টিফিকেশন শেষ হয়েছে। যিনি সার্টিফিকেশনের নেতৃত্ব দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা জানি তিনি পরাজিত প্রার্থী। এইটাকে কিভাবে দেখছেন, এই গণতান্ত্রিক চর্চা যে গত তার আগে বা আমরা দেখেছি, এখনও বলা হচ্ছে 2020 সালের নির্বাচনে কারচুপি হয়েছে, এখনো বলে থাকেন, কিন্তু যিনি বিজয়ী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি এখনো বলে থাকেন। সৈয়দ মাহমুদুল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। না, এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার। গণতান্ত্রিক আবহে হয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় 250 বছরের ইতিহাসে। মানে 2020 সালে ট্রাম্প হেরে যাওয়ার পরে তিনি ক্ষমতা ধরে রাখার জন্য যে চেষ্টা করেছিলেন, 6 জানুয়ারি তার সমর্থকরা তার বক্তব্য শোনার পরে তাদেরকে ওখানে যেতে বলেছিলেন, পার্লামেন্ট ভবন, যুক্তরাষ্ট্র কংগ্রেস ক্যাপিটল হিলে। তো তারা সেখানে আক্রমণ করেছে, স্পিকারের কক্ষ, মানে হাউস এবং সেনেট দুটাতেই তারা আক্রমণ করেছে। মানে কয়েকজন নিহত হয়েছে সেখানে, এবং তারা ভাইস প্রেসিডেন্ট পেন্সকে হ্যাং করার কথা বলেছে, অন্যান্য সদস্যদেরকে তাড়া করেছে। তারা বেসমেন্টে আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করেছেন। সেটার থেকে সেটা একটা অ্যাবেরেশন ছিল, একটা বিকৃতি ছিল। মানে সেরকম ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর ঘটেনি, পৃথিবীর ইতিহাসেই খুবই সামান্য ঘটেছে। যাই হোক, তো এইটার থেকে আবার যে গণতন্ত্রের আবহে ফিরে আসলো এবং একজন মানে তার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ডেমোক্রেটিক পার্টির যিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট, তিনি হেরে গিয়েছেন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে। সেই কামালা হ্যারিস আজকে সেই সেশনে, মানে যদিও মানে ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে সেনেটের প্রেসিডেন্ট, আর হাউসের স্পিকার মিস্টার জনসন, দুইজনই প্রিজাইড করেন এক কথায়। কিন্তু যখন প্রত্যেকটা স্টেটের ভোটগুলা
মানে এক একটা করে হাউসের ক্লার্ক মানে গণনা করে ফিগারটা তাকে দেয়, সেই খামটা তিনি উন্মোচন করেন, অ্যানাউন্স করেন। ফলে আনুষ্ঠানিকতা প্রধান ভাগ থাকে, প্রধান দায়িত্ব থাকে ভাইস প্রেসিডেন্টের উপরে, সেনেটের প্রেসিডেন্টের উপরে, এবং তিনি শান্তশিষ্টভাবে খুব চমৎকার ভাবে কোন রকম বিরক্তি প্রকাশ না করে সেটা প্রকাশ করেছেন। এবং তিনি ভাইস রিপাবলিকান দলীয় স্পিকার হাউসের তার সাথে করমর্দন করেছেন সহাস্যে। ফলে মানে এবং এর আগে তিনি বিবৃতি বলেছেন মানে এই সেশনের আগে যে এটা একেবারে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক নিয়ম অনুসারে হবে। ফলে মধ্যখানে যে ঘটনাটা ঘটলো 4 বছর আগে, সেটার থেকে আশা করব আমরা যুক্তরাষ্ট্র অবমুক্ত হয়েছে। কিন্তু এট দি সেম টাইম একটা আশঙ্কা থেকে যাবে, এই 4 বছর পরে যখন যুক্তরাষ্ট্রের নির্বাচন হবে, তখন এখনকার ভাইস প্রেসিডেন্ট মানে যদি মানে রিপাবলিকান প্রার্থী হেরে যান সেই নির্বাচনে, এবং প্রেসিডেন্ট হিসাবে ডেমোক্রেটিক পার্টির কেউ জয়ী হন, তখন আমরা আশা করব আজকের এই আবহাওয়া তৈরি করে মানে যে নতুন ভাবে প্রতিষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের চিরাচরিত গণতান্ত্রিক আবহাওয়া, সেটা তিনি বহাল রাখবেন। এখানে একটা উল্লেখ করা উচিত, একটা অত্যন্ত উল্লেখযোগ্য ব্যাপার। 21 সালের 6 জানুয়ারি সেই দিনের ঘটনায় তখনকার ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পের তখনকার প্রেসিডেন্ট ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, তার উপরে প্রচন্ড চাপ ছিল তিনি যেন সেটাকে থামিয়ে দেন, মানে গণনাটাকে। এবং থামিয়ে দিলে সেটার যে একটা পরিস্থিতি তৈরি হতো, সেটা সুযোগ নিয়ে ট্রাম্প প্রেসিডেন্ট থাকতে পারতেন নানা কৌশলে। সেরকম অনেক কৌশল তৈরি করা হয়েছিল। কিন্তু ভাইস প্রেসিডেন্ট মাইক একজন কট্টর রক্ষণশীল রাজনীতিবিদ, কিন্তু তিনি ওই চাপের মুখে নতি স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে যে অল্প সংখ্যক লোক বিস্ময়কর ভাবে মানে তাদের সম্পূর্ণ বিপরীতধর্মী রাজনীতিক সত্ত্বেও এবং পুরো 4 বছর ট্রাম্পের একেবারে বশংবদ হিসেবে দায়িত্ব পালন করছেন মেরুদণ্ডহীন, সেই দিন তিনি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, আমি মনে করি এ দেশের গণতন্ত্রের ইতিহাসে সেটা স্বর্ণাক্ষরে লিখিত থাকার যোগ্য। জি, আপনাকে ধন্যবাদ। আমি যাব মাহফুজ মেজবাউদ্দিনের কাছে। আমরা দেখছি একটি জরিপ, এই জরিপটার যে ফলাফল সেই পরিস্থিতি এখনও মনে হয় আছে। 2024 সালের জানুয়ারি মাসের এই জরিপটা ওয়াশিংটন পোস্ট এবং ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড এরা যৌথভাবে জরিপটা পরিচালিত করেছে। সেই জরিপের ফলাফল বলছে যে আমেরিকার কোয়ার্টার অর্থাৎ 4 ভাগের 1 ভাগ মানুষ মনে করে যে এফবিআই এই অ্যাটাকটা পরিচালিত করেছে। আরেকটি জরিপের ফলাফল হচ্ছে যে মেজরিটি অফ আমেরিকানস বিলিভড, অর্থাৎ তারা বলছে যে জানুয়ারি 6 এই যে অ্যাটাকটা এইটা গণতন্ত্রের উপর হামলা, তখনকার জরিপ। এবং মাত্র 18% রিপাবলিকান এইটা মনে করে যে এইটা গণতন্ত্রের উপর হামলা, অর্থাৎ বেশিরভাগই সেটা মনে করে না। আমি মাহফুজ মেজবাউদ্দিনের কাছে জানতে চাইবো যে এই পরিস্থিতি এখনো আছে তো নাকি? আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমার যা শুনছেন শুনবেন, এবং মোহাম্মদুল্লাহ ভাই আপনাকেও ধন্যবাদ। একটু ব্যাক করে যদি যাই, জানুয়ারি 6, 2021 আর জানুয়ারি 6, 2025, এই যে 4 বছরের মাথায় আমরা যা দেখলাম, তার থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এই যে রিপাবলিকান এবং কনজারভেটিভ যারা, এরা শুধুমাত্র তাদের রাজনীতি বুঝে না, এরা আমাদের দেশের এই যিনারা আমেরিকাতে থেকে আওয়ামী লীগ করেন, ওনারা ট্রাম্পকে প্রচুর ভাবে সাপোর্ট করেছেন। যে ট্রাম্প যে বলতেছেন গত নির্বাচনটা 2020-এর নির্বাচনটা ঠিকভাবে হয় নাই, ওনারাও তাই বিশ্বাস করেন। এবং যেভাবে জানুয়ারি 6 ঘটছিল সেটাও ওনারা পছন্দ করেন, সেজন্য ওনারা ব্যাপক হারে তাকে সাপোর্ট করছেন। তো সেটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ডেমোক্রেসি started in the USA 1776, 250 বছর পরেও এটা এখনো টিকে আছে এবং এটা টিকে থাকবে। এখন কনজারভেটিভদের যে প্রবলেম, ট্রাম্পের যে প্রবলেম, আপনারা জানেন এখন থেকে by 2052 minorities in this country will be majority. আমরা যারা সংখ্যা লঘিষ্ঠ
এদের সবাইকে যদি ব্ল্যাক, ল্যাটিনো, এশিয়ান, ইন্ডিয়ান, ইন্ডিয়ান মিনস আই এম টকিং আমেরিকান ইন্ডিয়ান অ্যান্ড মিডল ইস্টার্ন, সবাইকে যদি আমরা একত্র করি আমরা মেজরিটি হয়ে যাব। সাদাদের সমস্যা সেখানে। সুতরাং যে সমস্যা আপনারা জানুয়ারির 6 তারিখে 2021 দেখছেন, সেটা আগামীতেও কন্টিনিউ করবে। তারা যখনই ডিফিট খাবে তখনই এটা আসবে, ঝাড়া দিবে। কারণ এখনো এই দেশে 67% আর হোয়াইট পিপল। 67 যদি হোয়াইট হয়ে থাকে তাহলে তারা মনে করে যে ক্ষমতায় তারাই থাকা উচিত আজীবন, কিন্তু তারা আজীবন তো থাকবেন না। কারণ ওই যে 34% যেটা ধরেন মাইনরিটিজ আর দি মেজরিটি দেয়ার, দে অলওয়েজ ভোট, দে অলওয়েজ আর progressive, they always are Democrat, that is the reason. So এই যে একটা বিষয় আমরা বুঝতে পারতেছি যে আগামীতেও আপনি যেটা বলছেন সুন্দরভাবেই বলছিলেন, যদি নেক্সট টাইমের ইলেকশনে যদি ভাইস প্রেসিডেন্ট ভ্যান যদি দাঁড়ায় এবং একজন ডেমোক্রেট হয়ে যায়, সেই জানুয়ারিতে কি হবে 2029 জানুয়ারি। আমি মনে করি যেটা আমরা 2021 জানুয়ারি 6 তারিখে দেখছি এর খুব একটা ব্যতিক্রম হবে না। কারণ বাই দ্যাট টাইম সুপ্রিম কোর্ট তারা হবে 8-1। কেমন? সুপ্রিম কোর্ট যদি তারা 8-1 হয়, তাহলে যত কিছুই আমরা বাহিরে করি না কেন, আলটিমেটলি ইট উইল গো টু সুপ্রিম কোর্ট, এন্ড সুপ্রিম কোর্ট উইল সে দ্যাট প্রেসিডেন্ট ক্যান ডু এনিথিং দে ওয়ান্ট। এই যে একটা বিষয় আর কি আমাদের জন্য সমস্যা। যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আপনার যে প্রশ্ন, আমি মনে করি এই যে কনজারভেটিভদের যে অ্যাটাক ডেমোক্রেসির উপরে এবং কনজারভেটিভদের অ্যাটাক ইমিগ্রেন্টদের উপরে, মাইনরিটিসদের উপরে, মুসলিমদের উপরে, এটা আরো বাড়বে, এটা কমবে না। এখন এটা বাড়ার পরিপ্রেক্ষিতে আমরা যারা আছি মাইনরিটি, আমরা যারা এদেশে মুসলমান, আমরা যারা এদেশে ভিন্ন ভিন্ন গোত্র গোষ্ঠীর, আমাদেরকে একতাবদ্ধ হইতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে রাস্তায় নামতে হবে। ACLU নামে একটা অর্গানাইজেশন আছে, whatever Trump does, they're going to go to the court. We need to support them. আমরা তাদেরকে টাকা দেওয়া দরকার যখন যে যা পারি, কারণ ওদের মাধ্যমেই আমরা যারা এই দেশে মাইনরিটি আমাদের অধিকার টিকে থাকবে, আমরা যারা ইমিগ্রেন্ট আমাদের অধিকার টিকে থাকবে। আদারওয়াইজ এই অধিকার নিয়ে সব সময় রিপাবলিকান এবং কনজারভেটিভরা সিনিবিনি খেলবেনি। এই ব্যাপারে কার কোনো সন্দেহ থাকা উচিত না। আমি জানি না কেন সন্দেহ মানুষ রাখতেছেন, এটা কোনো অবস্থাতে তারা এক্সকিউজ করবে না। এভরি হোয়াইট পিপল আর লাইক ট্রাম্প। The only problem with Trump is he's expressing everything. অন্যরা হয়তো এক্সপ্রেস করেন না, কিন্তু অন্যদের ভিতরে আমাদেরকে নিয়ে একই চিন্তা, একই চেতনা। সেই কথা আমি বলতে চাচ্ছি। আমি মনে করি এখানে একটি মানে ভয় নিয়েই, আশঙ্কা নিয়ে প্রশ্ন করছি। আমাকে মানে রেসিস্ট হিসেবে কেউ গালি দিতে পারেন, সেই আশঙ্কা থেকে প্রশ্ন করতেছি। মাইনরিটি যে কারণে মেজরিটি হইতে চায়, একই কারণে তো মেজরিটি মাইনরিটিকে মেজরিটি হইতে দিতে চাইবে না নাকি? একটু মেজরিটি তো মেজরিটিই থাকতে চাইবে। জি, একটু ডিফারেন্স। আমরা চাচ্ছি যে মাইনরিটিজ বিকাম মেজরিটি থ্রু দি প্রসেস অফ ডেমোক্রেসি, থ্রু দি প্রসেস অফ ফ্রি স্পিচ, থ্রু দি প্রসেস অফ মাই রাইটস অ্যাজ এন আমেরিকান। আর কনজারভেটিভরা, রিপাবলিকানরা যারা তাদেরকে সাপোর্ট করতেছেন, ইভেন আমাদের মধ্যে, আমাদের কমিউনিটিতে বহু লোক আছেন তাদের খুব খয়ের খা, তাদেরকে ভালোবাসেন, মনে করেন যে মাশাআল্লাহ এখন হোয়াইটের সাথে চলতেছি বা ফিরতেছি, এটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে আমাদের ভিতরে। ওদের ব্যাপারেও একই জিনিস। ওনারা মনে করেন যে ওয়েলফেয়ার খাওয়া যাবে না, আপনি মেডিকেয়ার পাওয়া উচিত না, আপনি সোশ্যাল সিকিউরিটি খাবেন না। ওনারা চাচ্ছেন যে টাকাগুলি সমস্ত খালি ট্যাক্স ক্রেডিট দিয়ে উপরের যারা আপনি তো জানেন 2% আমেরিকান 8% ওয়েলকে কন্ট্রোল করে আমেরিকা। উনারা চাচ্ছেন যে ওই 2% 98% কে ওয়েলকে কন্ট্রোল করতে থাকুক, আর এদিক দিয়ে গরিব বাসে, ইট ডাজন্ট ম্যাটার। তিনারা মোটামুটি এখন একটা ভালো পর্যায়ে আছেন। সেই কারণটাকেই আমরা উনারা যখন আমেরিকাতে আসছেন, উনারা এখন যে অবস্থায় আছেন, ওই যে আগে যে অবস্থায় ছিলেন সেটাকে উনারা ভুলে গেছে। আর আমরা যারা 40 বছর আগে আসছি, আমরা এখনো মনে করি যে এই দেশে যদি আমরা ওতপ্রোতভাবে ডেমোক্রেসির সাথে, স্বাধীনতার কথা যদি না বলি, আন্দোলনের সাথে জড়িত যদি না থাকি, আমাদের যে ক্ষুদ্র অধিকার আছে এটাও একদিন
ধূলিসাৎ হয়ে যাবে কনজারভেটিভদের কাছে। তো কনজারভেটিভ চাচ্ছে বাই হুক অর বাই ক্রুক, বাই এনি মিনস নেসেসারি দে ওয়ান্ট টু কন্টিনিউ দেয়ার সুপ্রিমেসি। ধরা যাক আমি হাইপোথেটিক্যাল যে আপনি বললেন যে 52-তে এখনকার মাইনরিটি যারা তারা নন হোয়াইট পিপল তারা মেজরিটি হবে। কারণ তারা যদি মেজরিটি হয় তখন তো মাইনরিটি অর্থাৎ তখনকার হোয়াইট পিপল তাদের অধিকার নিয়ে লড়াই করতে হবে। এরকম কোনো নিশ্চয়তা কি দেওয়া যাবে যে তারা মানে তখনকার মেজরিটি অর্থাৎ নন হোয়াইট যারা তারা মাইনরিটির ক্ষমতা মানে রাইটস রক্ষা করবে? আমি আপনার কাছে আসবো, আমি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে একটু যেতে চাই এই বিষয়ে। আমি বিতর্কটা একটু মনে হচ্ছে একটু বিপজ্জনক এরেনায় পড়ে গেছি। সৈয়দ মাহমুদুল্লাহ, ডেমোগ্রাফি চেঞ্জ হয়, সন্তান উৎপাদন হবে, মানে বাড়বে, পপুলেশন বাড়বে, ইমিগ্রেশন আসছে, সাদাদের দেশ থেকেও আসছে, ইউরোপ থেকেও আসছে, অশ্বেতাঙ্গ দেশ থেকেও আসছে, ফলে সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা বাড়বে। এমন না যে জোর করে এরা সাদাদেরকে উৎখাত করে অন্য কোনো দেশে পাঠিয়ে দিয়ে নিজেরা মেজরিটি হয়েছে। রাইট, ওইটা একটা নর্মাল ডেমোগ্রাফির প্রক্রিয়া একটা হচ্ছে। 2 নম্বর হচ্ছে ডেমোক্রেসি যদি বহাল থাকে, আপনি সেটাকে যদি মূল্যবোধটাকে আমরা মেনে নেই ডেমোক্রেসিতে, তাহলে মানে ডেমোক্রেসি অনুসারে রাষ্ট্র শাসন করবে। এবং তখন এমন না যে প্রত্যেক ইলেকশনে কেবল অশ্বেতাঙ্গ ব্যক্তি প্রেসিডেন্ট হবেন, শ্বেতাঙ্গ ব্যক্তি প্রেসিডেন্ট হতে পারেন, শ্বেতাঙ্গ ব্যক্তি সেনেটর হতে পারেন। তখন সব সময় একটা করে মানে একই দলে শ্বেতাঙ্গ এবং অশ্বেতাঙ্গ দুটাই থাকবে, এবং একই দলের লোকরা তখন কে বেটার তার ইন্টারেস্ট সার্ভ করবে, পপুলেশনের জনগণের স্বার্থকে সমুন্নত রাখার প্রমিস করছে, তার ভিত্তিতে আগে ভোট দেবে। একজন শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট, শ্বেতাঙ্গ বা প্রধানত শ্বেতাঙ্গদের বাহিনী নিয়ে এই দেশে গৃহযুদ্ধ পরিচালনা করেছিলেন আব্রাহাম লিঙ্কন। তিনি কার জন্য পরিচালনা করেছিলেন? প্রধান মানে সেই, এবং তার অধীনেই মানে অশ্বেতাঙ্গরা, আফ্রিকান আমেরিকানরা তাদের অধিকার রক্ষার জন্যই তো গৃহযুদ্ধটা হয়েছিল। সেই ফলে মানে একজন শ্বেতাঙ্গকে সেখানে তো ব্লেম করা হয়েছিল, তিনি অশ্বেতাঙ্গদের জন্য, শ্বেতাঙ্গরা তাকে ব্লেম করেছিল, কিন্তু তিনি গণতন্ত্রকে সম্মুখ করার, মানবাধিকার, সিভিল রাইটস এগুলোর জন্য সেই যুদ্ধ করেছিলেন। তেমনি ভাবে একজন শ্বেতাঙ্গ এই যে এখনকার দিনে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন, তার আমলে তার ক্যাবিনেটে বিভিন্ন সেক্টর অশ্বেতাঙ্গ লোক আছে, ভারতীয় লোক আছে, তার ভাইস প্রেসিডেন্ট পদে সার্ভ করলেন একজন ভারতীয়, তিনি তাকে না দিয়ে একজন শ্বেতাঙ্গ মহিলাকে সেই জায়গায় দিতে পারতেন, তাকে দেননি। ফলে এবং এবারে তিনি নিজে বললেন যে আমি যেহেতু উইথড্র করছি, আমি আর প্রার্থী হব না, তাহলে কামালা হ্যারিসকে আমি অনুরোধ করে আপনারা মেনে নিন, তাকে এগিয়ে দেন। তিনি তাকে এন্ডোর্স করলেন। ফলে এইটা একটা সুস্থ আবহাওয়া তৈরি হবে, একটা বৃহত্তর সভ্য মানবিক গণতান্ত্রিক আমেরিকা হয়ে যাবে, যেখানে মানে বর্ণবাদ উৎখাত হয়ে যাবে অধিকাংশ মানুষের মন থেকে। এটা আমরা আশা করব ধীরে ধীরে। এটা একটা প্রক্রিয়া, কিন্তু এটাকে মেনে নেওয়ার মনোবৃত্তি উভয় পক্ষ। এটা তো মেনে নেওয়া তো টাফ। আমরা দেখেছি যে টাফ, কিন্তু পৃথিবীতে কনজারভেটিভ যারা হয়ে থাকে তাদের রাইট, কনজারভেটিভদের পক্ষ থেকে এটা দুঃখজনক। পৃথিবীর সব দেশে মাইনরিটি পপুলেশন, পৃথিবীর সব দেশেই মাইনরিটি, ধর্মের দিক থেকে বলুন, অন্যান্য দিক থেকে বলুন, মানে মাইনরিটি পপুলেশন নানা ধরনের সাফারিং এর শিকার হয়, ব্লেমের শিকার হয়। সরাসরি হয়তো ট্রাম্পের লোকজনের পক্ষ থেকে বলা হচ্ছে না, কিন্তু একটা প্রচ্ছন্ন ব্যাপার আছে যে এখানে যে মাস ডিপোর্টেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটা হয়তো যে আপনি বললেন মেজরিটি মাইনরিটি ইস্যু এখানে থাকতে পারে। আমরা দেখেছি সরাসরি বাফেলোর সুপার মার্কেটে হামলার কথা আপনাদের মনে আছে, সেখানে কৃষ্ণাঙ্গদের একজন তরুণ শ্বেতাঙ্গ তিনি হামলা চালিয়ে একদল কৃষ্ণাঙ্গকে মেরে ফেলেছেন, হত্যা করেছেন। এই কিছুদিন কয়েক বছর আগেরই কথা। কিন্তু সেটার উদ্দেশ্য কী ছিল, মোটিভটা জানা গেছে পরে যে তার লেখাপত্র সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি থেকে যে সে আশঙ্কা করছিল, ওই তরুণ আশঙ্কা করছিলেন যে এই দেশে শ্বেতাঙ্গদের সংখ্যা কমে যাচ্ছে, মানে তার ভাষায় তার মতো করে, এবং সেই কারণে তিনি খ্রিস্টাঙ্গ জনগোষ্ঠী কমানোর দায়িত্ব নিয়েছেন। এরকম যাকে বলা হয় যে কনস্পিরেসি থিওরি বা এরকম চিন্তা ভাবনা তো হোয়াইট পপুলেশনের মধ্যে আছে, এটা তো অ্যাক্টিভ নাকি?
আছে, খুব খুব ভালোভাবে আছে। যুক্তরাষ্ট্রে যতগুলো আক্রমণ হয়, বর্ণবাদী আক্রমণ, তার মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ, কয়েক বছর আগে নিউজিল্যান্ডে যে দুটো মসজিদে হামলা হলো, এক শতাঙ্গ আধিপত্যবাদী সেখানে হামলা করলো, কিন্তু সেখানে অ্যাগেইন একজন মহিলা তরুণী প্রধানমন্ত্রী যে অসাধারণ নেতৃত্বের পরিচয় দিলেন, তিনি তাকে কন্ডেম করলেন সেই দেশ থেকে, মানে সেই দেশকে আরো প্রগ্রেসিভ একটা রাজনীতি উপহার দিয়ে গেলেন, বিশ্বের জন্য একটা উদাহরণ থাকলেন। ফলে এদের এই অ্যাবেরেশন, বিকৃতি পৃথিবীর সব দেশে, সব সমাজে, সব যুগে আমরা থাকি। মানবতাবাদীরা সেটার থেকে পৃথিবী থেকে উত্তরণের পথে গিয়ে যান। রাইট, এখন কনজারভেটিভ যারা বলছেন তারাই আসল মানবতাবাদী, তারাই আসল অধিকার রক্ষার লোক, পক্ষের লোক, এরকম কথা বলছেন। আবার মানবতাবাদী যারা তারা বলছেন, তো একই বিষয়, একই হয়তো ঘটনা, একই বিন্দু, কিন্তু বিভাজনটা দুই দিকে দুই রকম উঠে গেছে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আরও যে দুই একটি ইস্যু আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা দুজন সাথেই থাকবেন। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরে ফিরে আসছি। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। এবার যাব মাফ মেজবাউদ্দিন আপনার কাছে। সেটি হচ্ছে আর দুই একটি বিষয় যেমন আছে, যেমন আজকে যে ঘটনাটি ঘটলো খুবই মানে আশ্চর্য এবং শকিং। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভদ্রলোক, তিনি রিজাইন করেছেন, রিজাইনের ঘোষণা দিয়েছেন। তো এইটা অনেকে বলছেন যে এইটার সাথে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের হাত রয়েছে। তো এইটা আসলে কি তাই কিনা, যদি হয়ে থাকে তো কেন? জি, ট্রুডোকে ফিরে পাবো এখনই। আমি শুধু ওই ইমিগ্রেশনের ব্যাপারে আপনি যেটা বলতেছিলেন, যে ট্রাম্প যে প্রমিস করছে ডিউরিং দি ক্যাম্পেইন, এবং এখনো বলতেছে, মোটামুটি তার ফার্স্ট 90 days এর ওয়ার্ক কি হবে, হাউ টু থ্রো দি ইমিগ্রেন্ট আউট অফ দিস কান্ট্রি। মানে 22 মিলিয়ন, যদি 10 মিলিয়নও সে টার্গেট করে, ইজ গোনা ডু দ্যাট। তবে আমি আপনাকে একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি, এই বর্ডার লোকগুলি যদি ইউরোপ থেকে আসতো, এটা তাদের কোনো প্ল্যানেই আসতো না। তারা বলতো যে বর্ডার আরো বড় করে খোলো, যত রকম ওয়াইড করা যায়, লেট ইট বি ওয়াইড, so that all European can come in this country, and that is what he said in his first term. তো সেই দিক থেকে আমরা নিশ্চিত যে এটা শুধুমাত্র মাইনরিটি এবং দি পুয়ার মাইনরিটি, দি আফ্রিকান আমেরিকান মাইনরিটিস, দি বাংলাদেশিস, ব্রাউন কালার, সাউথ এশিয়ান, হোয়াটএভার ইট ইজ, দিস ইজ হোয়াট হিজ টার্গেট। সো আমার মনে হয় সেটা সে কার্যকরী কতটুকু করবে আমি জানি না, কিন্তু সে প্রচেষ্টা করবে। আপনি মনে করেন এই দেশে 32 million Americans are under Obamacare. Of these 32 million people, 18 million are white rural people. Still Trump tried to, and supported by those rural 18 million people, to unturn the Obamacare for 98 times. Why? Because the white thinks, I don't need anything as long as the black, the Latino, the minority does not get it. That is so if you are thinking about for you to sacrifice yourself to bring somebody else down, it is a very challenging game we are facing. তো আমাদের জনগণের পক্ষ থেকে, আমরা যারা আমেরিকাতে থাকি, আমাদের ভিতরে যদি এই চেতনাটা না থাকে, আর আমরা যদি উল্টা পাল্টা গিয়ে আরেকজনকে সাপোর্ট করি যে আমাদেরই এনিমি, that's not a right thing, but still it is a freedom, they can do that. Now ট্রুডোর ব্যাপারটা, এখানে আরেকটা বিষয় আমি ট্রুডোর বিষয়ে বলবেন আপনি, সেটা হচ্ছে যে এই সমস্যাটা কিন্তু শুধু আমেরিকার একার সমস্যা না। একবার প্রেসিডেন্ট বাইডেন তিনি বললেন, কয়েকটি দেশের নাম বললেন, যেমন চায়নার কথা বললেন, জাপানের কথা বললেন, যে এইসব দেশ তারা বিদেশিদের ভয় পায়, এদের মধ্যে বিদেশি ভীতি রয়েছে। মানে আমি যদি বাংলা করি তো এরকম দাঁড়ায়। তো ফলে এটা শুধু যে আমেরিকার কনজারভেটিভদের মধ্যে সমস্যা তা না, এটা ব্রিটিশ কনজারভেটিভদেরও একই সমস্যা। তারা ব্রেক্সিট করেছে, কেন করেছে? তাদের যে মূল আমরা ঘাটতে যাই, মূলে রয়েছে যে তারা সিরিয়ান যে মাইগ্রেন্ট তাদেরকে ওই দেশে ঢুকতে দেবে না, অর্থাৎ রাইট, এরকমই তো বিষয়টা ছিল। তো এরকম তাহলে তো আমেরিকার সমস্যা না, এটা তো হোয়াইট বা এশিয়ান কান্ট্রিগুলো বা জাপানিজ জাতি
জাপানিজ জাতি, চাইনিজ জি। নেশন, তারা আর একটা জাতিকে আশ্রয় দেয় না, যেটা বাইডেনের অভিযোগ আর কি। আমেরিকাতে আশ্রয় দেওয়া আর বাইডেনের চায়না এবং জাপানে আশ্রয় দেওয়াতে পার্থক্য হলো এই, আমেরিকা স্টার্টেড উইথ ইমিগ্রেশন, উইদাউট দি ইমিগ্রেন্ট নোবডি ইজ হিয়ার। আপনি মনে করেন 1776-এ ব্রিটিশ আমেরিকা ছেড়ে যেত না যদি ইন্ডিয়ার ওয়েলথ তখন সারা পৃথিবীর 25% না হইতো, বিকজ ইন্ডিয়ান ওয়েলথ was 25% of the world wealth at that time, including the Kohinoor and other diamond they took at that time. That is why they left United States, and the United States became independent in 1776, because they don't have care for America anymore. তো তারা ব্রিটিশ গিয়া ইন্ডো পাক সাবকন্টিনেন্ট রুল করলো 194 বছর, তারপরে তো আমরা 47 হইলো, ইত্যাদি ইত্যাদি। তো আমি যেটা বলতে চাচ্ছি, হোয়াইটদের কাজই হচ্ছে এটা। এটা সাউথ আফ্রিকাতে গিয়ে কি করছে সেটা আপনারা দেখছেন, এটা আমাদের এই জন্যই আমরা দেখছি সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার ঘটনা, তারপর নেলসন ম্যান্ডেলা টুক ওভার এন্ড গট রিড অফ দেম। সো দি আইডিয়া রিমেইনস সেম। হোল ওয়ার্ল্ড, মানে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলিতে অনেকগুলিতে মুসলমান ঢুকতে দেয় না, ওই একই কারণ যে মুসলমান আসলে যে একটা পরিবর্তন হয় কালচারালি। আমি যদি এইভাবে বলি যে এক জাতি আরেক জাতিকে পছন্দ করে না, করছে না, রাইট? এরকমই তো, মানে জাপানিজদের এক ধরনের চেহারা, রং, রাইট? তারা অন্যদের পছন্দ করছে না, অন্য জাতিকে পছন্দ করছে না, অন্য রঙের, অন্য চেহারার। চাইনিজের ক্ষেত্রেও তাই। হোয়াইটদের আমরা যদি এইভাবে বিবেচনা করি, তারাও অন্য, যেমন আমরা তো দেখি যে ইহুদিদের উপরে হামলা হচ্ছে, রাইট? অ্যান্টিসেমিটিক অ্যাটাক হচ্ছে, এরকম তো দেখেছি। যাক, আমি আপনার কাছে আসবো। আমি ট্রুডো বিষয়ে যদি একটি কথা বলেন, আমি একই বিষয়ে বিষয়টা একটু বলে শেষ করবো। এই জন্য ট্রুডো ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট লিডার I have seen, because he had ruled a country that is bigger than the United States. The problem with Trudeau is that economic growth is falling apart. At the same time, his own party is undermining whatever he decides. At least last 4 years. মানে সে তো 10 বছরের মতো আছে ক্ষমতায়। তো এই যখন নিজের পার্টি যখন আপনাকে আন্ডারমাইন করে, আপনি যখন একটা সিদ্ধান্ত নিবেন, সেই সিদ্ধান্তের এগেনস্টে, পক্ষে বিপক্ষে, এবং তাদের এই ডেমোক্রেটিক লিবারেল পার্টি থেকেও তাকে বলা হচ্ছে যে রিজাইন করো। নাও you know, few weeks ago he visited Trump. So what he wanted to do at that time to create a relation, I think I mentioned this last time too. Canada's 90% population lives within the United States border. From New York to Michigan, anywhere you go, there are 90% people lives within the border of the United States. The reason being because America has economy activity and Canada has benefited from that. Okay. So I think what Trump wanted to do, yeah. আপনার কাছে এই বিষয়ে আসবো। আমি একই বিষয়ে সৈয়দ মাহমুদুল্লাহর কাছে যাব। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে ঘোষণা, সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া, এবং যেটি আলোচনায় রয়েছে যে একবার তো হেনস্থা একভাবে করা হয়েছে জাস্টিন ট্রুডোকে, 51st স্টেট হতে পারে, এটি কৌতুক ছলে বলেছে। কিন্তু এই কৌতুক ছলে বলাটা শুধু কৌতুক থাকেনি, শেষ পর্যন্ত একটা গুরুতর রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে কানাডায় অন্তত। এটার কারণে যে 10 বছর, প্রায় 9 বছর তো প্রধানমন্ত্রী, আর 1 বছর মাত্র মেয়াদ, 1 বছরেরও কম মেয়াদ আছে, এমনি তাদের হাউস অফ কমন্সের নির্বাচন হবে। যাই হোক, তিনি দিয়েছেন, তিনি একজন লিবারাল ও প্রগ্রেসিভ পলিটিশিয়ান ছিলেন 10কে। তো ফলে এখন হয়টা কি, ওখানে সবসময় কোনো পার্টি 10-20 বছর, তো ওখানে 10 বছরের বেশি ক্ষমতা থাকার ঐতিহ্য সেখানে খুব কম। তার বাবাও 10 বছর মতোই ছিলেন সম্ভবত, যাই হোক 2 টার্ম। তো এখন পিয়ের এলিয়ট ট্রুডো, আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে একটা পার্টি যখন পরপর 2 টার্ম পর্যন্ত ক্ষমতায় থাকে, 1 টার্ম থাকলে আনপপুলার হতে থাকে, 2 টার্ম থাকলে পপুলারিটি কমে যেতে থাকে, তখন তাদের নেতৃত্বের বদল হওয়ার দরকার হয়। সেই কারণেও যেহেতু এখনকার গত 1-2 বছরের জনমত জরিপে দেখা যাচ্ছে যে তাদের বিরোধী দল, কনজারভেটিভ দল, সেই দেশটার কনটেক্সটে যে কনজারভেটিভ দল, সেইটার মানে পপুলারিটি বেড়ে গেছে, লিবারাল পার্টির পপুলারিটি কমে গেছে। তো সেই জন্য নতুন একজন নেতার নেতৃত্বে
তারা এমনিতেই চাচ্ছিল মানে খুব বেশি হলে তিনি এই টার্মের শেষ পর্যন্ত থাকতে পারতেন, কিন্তু তা না করে বিভিন্ন কারণে। আর তিনি যে মানে ট্রাম্পের সাথে দেখা করতে এসেছিলেন সেটা হচ্ছে ট্রাম্প মেক্সিকো এবং যে মানে কানাডা দুইজনকেই থ্রেট দিয়েছিলেন অতিরিক্ত কর আরোপ করবেন ইত্যাদি ইত্যাদি, মানে ট্রেডের ব্যাপারে। সেই জন্য তাকে কিছুটা তার সাথে আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা, যেটা কেবল কানাডার সাথে, তার বাকি অবশিষ্ট 1 বছরের জন্য না, ভবিষ্যতের জন্য মোট একটা মানে সুসহ ব্যবস্থা, যেন ব্যালেন্স ব্যবস্থা থাকে, সে কারণে তার সাথে কথা বলতে এসেছেন, তাকে তো সমত করতে আসেননি। এবং ট্রাম্পের ওই ধরনের অভদ্রকতার কারণে তার পপুলারিটি বিন্দু মাত্র ক্ষুণ্ণ হয়েছে তা না, তার ইন্টারনাল পলিটিক্স যেটা আমি বললাম সেই পলিটিক্যাল কারণে হয়েছে। এটা এই হচ্ছে আমার মানে অ্যাসেসমেন্ট। আর হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশের কথা বললেন, জাপান, চায়না, এগুলো হচ্ছে হোমোজেনিয়াস পপুলেশনের দেশ। হোমোজেনিয়াস পপুলেশন যখন হয় তখন তারা সাধারণত ভাবে অন্যান্য বর্ণের, অন্য রঙের লোকদের, এটা একটা ভাবে। যুক্তরাষ্ট্র মানে যাদেরকে আমরা আমেরিকান ইন্ডিয়ান বলি, তাদের দেশ মূলত, তাদের কথা আমরা কেউ বলি না, আমরা বিদেশিরা আমাদের অধিকার নিয়ে আসি, অশ্বেতাঙ্গদের অধিকার নিয়ে। তাদের যাদের দেশ আসছে তাদের কথা কিন্তু আমরা একেবারে বিন্দু মাত্রায় উল্লেখ করি না, দুঃখজনক এটা। যাই হোক, তো এই দেশে মানে এই যে এই বহিরাগত ইমিগ্রেন্টদের দেশ এটা, তো বহিরাগত শ্বেতাঙ্গরা আগে এসছে দখলদার হিসাবে, পরবর্তীতে অন্যান্য শ্বেতাঙ্গরা ইমিগ্রেন্ট হিসেবে আসছে, এখনো আসছে, এবং অশ্বেতাঙ্গরা এসছে। তো ফলে এটা ইমিগ্রেন্টদের দেশ। এই ইমিগ্রেন্টদের দেশকে এক ধরনের, এখানকার ইমিগ্রেন্টদের অধিকার, বিভিন্ন বর্ণের লোকের অধিকার এক ধরনের। এখন তারা বলে না এই কথা আর কি, যে দখল তো আমরাই সৃষ্টি করেছিলাম শ্বেতাঙ্গরা, ফলে আমরা এটা চিরস্থায়ী বন্দোবস্তের মতো শাসন করব, সেটা তার বলা যায় না। তো এখন তারা বর্ণবাদের মাধ্যমে দেশটা তাদের কবজায় রাখতে চায়। সেটা যতই তারা চেষ্টা করুক, 2 দিন আগে হোক পরে হোক, এটা তাদের কবজার বাইরে যাবে। এই নিয়ে আর আমরা বেশি মানে উচ্চকিত হওয়ার বা দুঃখবোধ করার বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের আরেকটি প্রসঙ্গ রয়েছে, প্রসঙ্গটি হচ্ছে টিউলিপ সিদ্দিক এবং তার ভাই বোন পরিবার, এদের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট প্রকাশ পাচ্ছে ব্রিটেনের বিভিন্ন গণমাধ্যমে। বাংলাদেশে তো আলোচনায় আছেই তারা। বাংলাদেশের যে পাওয়ার প্ল্যান্ট, রূপপুর পাওয়ার প্ল্যান্ট, সেই প্রজেক্ট থেকে তারা অলমোস্ট $5 বিলিয়ন আত্মসাৎ করেছেন তিনি, তার পরিবারের সদস্য, এরকম অভিযোগ রয়েছে, এখনও রিপোর্ট আছে। বাংলাদেশের একজন পলিটিশিয়ান ববি হাজ্জাজ, তিনি বারবার এই ধরনের অভিযোগ করতেছেন। বিবিসিতেও ববি হাজ্জাজের নাম এসছে, অন্যান্য গণমাধ্যমে এসছে, আমরা দেখছি। এছাড়া ব্রিটেনে যেটা হচ্ছে যে তিনি একাধিক ফ্ল্যাটে বসবাস করেছেন টিউলিপ সিদ্দিক এবং তার ভাই বোনেরা। যে ফ্ল্যাটগুলো বলা হচ্ছে যে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক লোক বা একাধিক লোকের দেওয়া, অর্থাৎ এই তৎকালীন মানে ক্ষমতাসীন আওয়ামী লীগের লিঙ্ক আছে এরকম। আমি যদি ভুল বুঝে না থাকি রিপোর্টগুলো থেকে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। মেজবাউদ্দিন, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আসলে এটাকে তো আমরা শুধু ক্লোজ থেকে দেখতে পাচ্ছি যে ডেফিনেটলি বাংলাদেশের প্রাইম মিনিস্টারের ফ্যামিলি, there is no doubt about that. What is important এখানে সেটা হচ্ছে টিউলিপ কিন্তু বাংলাদেশের একটা সম্পদ। যদিও সে বাংলাদেশের সম্পদ বলতে এটুকু তো বোঝাচ্ছে, যেহেতু তার প্যারেন্টস হলো বাঙালি, সে বাঙালি হইয়া ব্রিটিশে মোটামুটি একটা ভালো রাজনৈতিক পজিশন হোল্ড করে, এটা আমাদের শোনা, এটা আমাদের সম্মানের বিষয় আমি মনে করি। তবে তার ভিতরে যে সমস্যা নিয়ে তার দেশেই আলোচনা হচ্ছে, তাকে তার পার্টি থেকে বলা হচ্ছে অনেকে রিজাইন করার জন্য এবং ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় যেটা সে সুন্দর একটা স্টেপ নিচ্ছে সেটা হচ্ছে এই, সে চায়নাতে যে তাদের স্পিকারের সাথে যে ট্রাভেল করার কথা সেটা না করে সে রয়ে গেছে। এই জন্য সে বলছে যে অ্যান্টি করাপশন মিনিস্টার তাদের যেটা আর কি, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যান্ডার্ড যেটা তারা মেনটেন করে,
এইসব পজিশনের জন্য তাদেরকে ইনকোয়ারি করার জন্য রিকোয়েস্ট করছে, এবং সে রিকোয়েস্ট করার পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে তাকে আমরা আপাতত দোষী বলবো না, কারণ ওই রিপোর্ট আসার পরেই আমরা দেখবো সে হয়তো রিজাইন করতে হবে, সে হয়তো এমপি থেকে বরখাস্ত হয়ে যাবে, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। কিন্তু আপাতত যেহেতু আমাদের কাছে কোনো প্রুফ নাই, আপনার অ্যাপার্টমেন্ট থাকতেই পারে, একজন আপনাকে অ্যাপার্টমেন্ট দিতেই পারে, এখন কোন কন্ডিশনে দিছে সেটা তো আর আমরা জানি না। এতে বোঝা যাচ্ছে যে, এবং ওইগুলি অনেকদিন যাবতই চলতেছে, 2002 থেকে যদি শুরু হয়ে থাকে, এবং প্রাইম মিনিস্টার গত 15 বছর ক্ষমতায় ছিলেন, তো মানে কিভাবে কি হয়েছে সেটা আমরা জানি না। সুতরাং লেট ইট বি ইনভেস্টিগেটেড এন্ড দেন কাম ব্যাক টু আস। তবে তার হাজবেন্ড ক্রিশ্চিয়ান ফেরি, সেও এক সময় এইসব অ্যাড্রেস গুলি ব্যবহার করতেন। তো আমার সেখানে একটু সন্দেহ লাগতেছে যে হাজবেন্ড যদি ইনভলভ থাকে জেনে শুনে, তাহলে জিনিসটা কতটুকু ফ্যাকচুয়াল সেটার বিষয়ে আমি সন্দেহ রাখি এখনো। তো দেখা যাক। আমি মনে করি যে এই বিষয়ে আমি অতিরিক্ত কোনো কমেন্ট না করে অপেক্ষা করব টিউলিপ সিদ্দিকী ইদার তার দেশ থেকে দোষী সাব্যস্ত হোক কিংবা বেকসুর খালাস পাক, সেদিকে আমি অপেক্ষা করব। সৈয়দ মাহমুদুল্লাহ, একই বিষয়ে তো তিনি অলরেডি স্ট্যান্ডার্ড মানে মেনটেন করার যে একজন মানে অফিসিয়াল আছেন, তাকে বলেছেন আমার ব্যাপারে, হ্যাঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি অ্যাডভাইজার, তার কাছে চিঠি পাঠিয়েছেন যে আমার ব্যাপারে অনেক অভিযোগ আসছে, এগুলো সত্য না, কিন্তু আপনি তদন্ত করুন। এটা তো তদন্তে তারপরে যে সমস্ত অভিযোগ উঠছে, এটাতে বিভিন্ন ফ্ল্যাটে উনি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, আওয়ামী লীগ সরকার আমলে তাদের ফ্ল্যাটে এক বা একাধিক ব্যক্তির ফ্ল্যাটে তিনি এবং তার বোন এই সমস্ত ব্যবহার করেছেন। এটার ব্যাপারে অন্তত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যাটলিস্ট আছে বলে মনে হচ্ছে। কিন্তু তদন্ত হোক, যেটা মাফ সাহেব বললেন, আমি তার সাথে একমত, তদন্তের পরে জানা যাবে। আরেকটা কথা এখানে উল্লেখ করা উচিত খুব গুরুত্বের সাথে, সেটা হচ্ছে যে রূপপুর পাওয়ার প্ল্যান্টে, বাংলাদেশের রূপপুর আণবিক কেন্দ্র, রোটাসেম সম্ভবত সেটার নাম, রাশা যে কোম্পানি, তার সাথে চুক্তি হয়েছে, তারা এটা তৈরি করছে 1200 করে 2400 মেগাওয়াটের। এটা খরচা হচ্ছে বাংলাদেশের টাকায় $12.65 বিলিয়ন। আচ্ছা, তো এইটা টোটাল। আর ফলে এটার থেকে ওনারা $5 বিলিয়ন মেরে দিয়েছেন বলা হচ্ছে, আত্মসাৎ করেছেন মানে শেখ হাসিনা এবং তার পরিবার, এবং এটা অর্গানাইজ করেছিলেন 2013 সালে তাদের সাথে চুক্তি হয়েছে, রাশার সাথে কথাবার্তা নিশ্চয়ই আরো আগে থেকে শুরু হয়েছে, এবং সেটার নেতৃত্ব দিয়েছেন, মাধ্যম ছিলেন টিউলিপ যুক্তরাষ্ট্রের এমপি হয়েছেন, যুক্তরাজ্যের এমপি হয়েছেন, পার্লামেন্টের মেম্বার হয়েছেন 2015 সালে। তার আগে তিনি রাজনীতি করতেন। 2013 সালে তিনি এমন প্রভাবশালী হয়ে গেলেন যে রাশা তার কথায় চুক্তি করলো বাংলাদেশের সাথে। যখন মানুষ অভিযোগ করে, অভিযোগ একটু কাণ্ড জ্ঞান খরচ করে করা উচিত, যাতে গেলে লোকের কাছে বোধগম্য গ্রাহ্য হয়, একটি কথা। 2 নম্বর হচ্ছে, আপনাকে একটা তথ্য হল, মোটামুটি ভাবে একই সময় টার্কিতে এবং বাংলাদেশে, টার্কিতে 4টা, বাংলাদেশে 2টো, 1200 করে, ওখানে 1200 করে 4টা, 4800 মেগাওয়াটের। সেটার খরচা কত জানেন? 24 থেকে 25। এখনই আপনি গুগল করলে অনলাইনে আপনি লাইভে দেখতে পাবেন, আপনি এখন 24 থেকে $25 বিলিয়ন। সেখানে তাদের কাছ থেকে ভাড়া কম, শিপিং খরচা কম, তাদের অন্যান্য এক্সপেন্স কম টার্কিতে করতে। তারপরও মানে প্রায় ডাবল। বাংলাদেশে হচ্ছে $12.65 বিলিয়ন, ওদের হচ্ছে 24 থেকে $25 বিলিয়ন। প্রায় সমান বলা যায়, প্রায় সমান। মানে 1200 হিসাবে তার হাফ, এটাও হাফ। মানে প্রোডাকশন ক্যাপাসিটি, এটার কথা বলছেন? প্রোডাকশন ক্যাপাসিটি ওদের হচ্ছে 4800, এখানে 2400। 4800 জন্য হচ্ছে 24 থেকে 25 বিলিয়ন, 2400 জন্য হচ্ছে 12.65। এইটাই যদি হিসাব করি দেখা যাবে যে এখানে তারতম্য বলতেই নাই, এই একটা। 2 নম্বর হচ্ছে $5 বিলিয়ন, একটা মানে অবিশ্বাস্য অ্যামাউন্ট। দুর্নীতি একদম হয়নি এটা আমি কে বলবো, তদন্ত হোক। অবিশ্বাস্য রকম যখন কথা বলে, তখন বিশ্বাস্য জিনিসও হাস্যকর, অবিশ্বাস্য হয়ে যায়, এই একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে মানে ববি হাসদার অভিযোগ করে শুরু করেছেন
ববি হাজদাজের আপন বোন সহোদর শেখ পরিবারের শেখ শহীদের পুত্রের সাথে বিবাহিত, পুত্রের বধূ। ফলে সেইখানে পারিবারিক কোনো কিছু আছে কিনা ভবিষ্যতে জানা যাবে। সাংবাদিকরা বাংলাদেশের আমার মনে হয় এই দিকটাও যদি একটু অনুগ্রহ করে তদন্ত করে দেন, হয়তো কিচ্ছু না, হয়তো উনিও অসাধারণ একজন ব্যক্তি। তিনি কিন্তু এরশাদের মানে অ্যাডমিনিস্ট্রেশনেও দায়িত্ব পালন করেছেন, জাতীয় পার্টি করতেন এই ভদ্রলোক এক সময়। যাই হোক, তো ববি হাজদাদের বোনকে নিয়ে, বোন যে শেখ শহীদের পুত্রবধূ, সেখানে পারিবারিক কোনো কিছু হয়েছে কিনা, লেনদেন বা সম্পর্কের, এটাও তদন্ত করে দেখা যেতে পারে। তো মোট কথা হচ্ছে একটা সুষ্ঠু তদন্ত হোক, আমরা তদন্ত আশা করব। কিন্তু এই রূপপুরের ক্ষেত্রটা একেবারেই অবিশ্বাস্য। 13 সালে তার কোনো পজিশন ছিল না, নেগোসিয়েশন করার তার প্রশ্নই আসে না। এবং 5 মিলিয়ন যদি কেউ বলতো বিশ্বাসযোগ্য হতে পারে, 10 মিলিয়ন হলো। একটি কথা যেটি হচ্ছে, এই অভিযোগটা ব্রিটিশ বা ইন্টারন্যাশনাল মিডিয়ার নজর কেড়েছে এবং তারা খুব গুরুত্ব দিয়ে এই রিপোর্টটি প্রকাশ করেছে। এবং এই যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে ফ্ল্যাট প্রপার্টি স্ক্যান্ডাল, হ্যাঁ সেটা তো আমি বলছি, সেটা তদন্ত, সেই প্রপার্টি স্ক্যান্ডালের সাথে কিন্তু এইটার কিন্তু রূপপুরের ব্যাপারটা পাওয়ার প্ল্যান্টের সম্পর্ক রয়েছে। আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, সময় শেষ হয়ে গেছে। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। একসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মেজবাউদ্দিন আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।